Dear students, how are you? Hope you are well by the grace of Almighty Allah. Welcome Greenfield School and College online class. I am Raju Khanum, your biology miss. Brain. Today we discuss brain, the solemn part of nervous system at the top of spinal cord and inside the skull is called brain. The brain is directed of the nervous system. The brain is divided into three parts: forebrain, midbrain and hindbrain. Forebrain, midbrain and hindbrain. Forebrain. Forebrain is the largest part of the brain is the cerebrum. And the cerebrum, which consists of two complementary divided lobes, the right, left, and they are separated by deep furrows. These are the cerebral hemisphere. Though there is a deep furrow between two lobes, they are still connected by a bunch of nerves and nape of corpus callosum. And the right hemisphere controls the left side of the body, and the left hemisphere controls the right side of the body. And this part of the brain has a fluted and ridged surface, and it is covered by a membrane called meninges. The left lobe of the cerebellum is comparatively well developed, and the cerebellum is also called the forebrain. The excretory surface of the cerebellum is named the cortex, and it is composed of numerous neurons and is gray in color. So the other name of the cortex is gray matter, and the deeper layer of the cerebellum consists of axon of neurons, which is covered by white colored myelin. So the white matter is situated in the depth of the cerebral cortex. ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই যে ফোর ব্রেনটা মানে অগ্র মস্তিষ্কটা, হ্যাঁ, এর কাজ কি? এর কাজ বা এটা আসলে কি? এটা হচ্ছে, দেখো এখানে ফোর ব্রেনটা দেওয়াই আছে। ফোর ব্রেন কোনটা, তারপর হিন্ড ব্রেন দেওয়া আছে, ঠিক আছে। এখানে যে এটা আছে কি সেরিব্রাম, মস্তিষ্কের মধ্যে যে অগ্র মস্তিষ্ক সেটা হচ্ছে সবচেয়ে বড় অংশ, এবং এখানে সেরিব্রামকে গুরু মস্তিষ্ক বলা হয়ে থাকে। সেরিব্রামের ডানের অংশ কি করে, ডান ও বাম অংশ দুটি সম্পূর্ণভাবে আলাদা থাকে, দুইটা আলাদাই থাকে, দেখতেই পাচ্ছ, এবং আলাদা থাকে। আর এই দুটি অংশের মাঝখানে বিভেদক খাঁজ থাকায় এই বিভক্তি ঘটে। এদের সেরিব্রাম হেমিস্ফিয়ারও বলা হয়। এবং সেরিব্রাম এর ডান ও বাম হেমিস্ফিয়ারের মধ্যে খাঁজ থাকলে এই দুটি অংশ একগুচ্ছ নিউরন দিয়ে কী থাকে, সংযুক্ত থাকে, যার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশ এবং ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশকে কী করে, নিয়ন্ত্রণ করে। এবং মস্তিষ্কের এই অংশটি উপরিভাগের কী থাকে, ডেউতলা থাকে। এটি মেনেঞ্জিস নামক কী থাকে, পর্দা দিয়ে আবৃত থাকে। এবং তোমার সেরিব্রামের যে স্তরের নাম হচ্ছে কর্টেক্স। অসংখ্য নিউরনের কোষদেহ দিয়ে গঠিত। এর রং ধূসর, তাই কর্টেক্সের অপর নাম হচ্ছে গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। গ্রে ম্যাটার বা কি, ধূসর পদার্থ। হ্যাঁ, আর হোয়াইটও থাকে, শ্বেত পদার্থও থাকে। আর বলছে যে সেরিব্রামের গভীর স্তরটি গঠিত হয় ওইসব নিউরনের এক্সন দিয়ে। যে নিউরন তো জানোই যে যেগুলো হচ্ছে আমাদের ভিতর থেকে কোনো এক্সাইটমেন্ট বা হ্যাপিনেস, স্যাডনেস এগুলো কি করে, এক্সপ্লোর করে, ঠিক আছে। নিউরনটা আমরা ইতিমধ্যেই তোমাদের সুবিধার জন্য ব্রেনটা আবারও কি করলাম, ডিসকাস করলাম। তাহলে কি, নিউরনের অ্যাকশন দিয়ে, তার নিউরন তো টু পার্ট, একটা হচ্ছে সেল বডি আর একটা হচ্ছে অ্যাকশন, ঠিক আছে। তো ওই যে ওই নিউরনের অ্যাকশন দিয়ে যে সাদা রঙের মায়োলিন আবরণে আবৃত থাকে, তাই সেরিব্রাল কর্টেক্সের গভীরে থাকে সাদা রঙের স্তর বা হোয়াইট ম্যাটার। এবং সেরিব্রাম হলো প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণের এবং প্রত্যেক অংশে স্নায়ু তাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র এবং দেহ সঞ্চালনের তথা প্রত্যেক কাজ বা অনুভূতির কেন্দ্র হলো সেরিব্রাম। এটি আমাদের নানা চিন্তা, চেতনা, স্মৃতি ইত্যাদি বাকশক্তি ও ঐচ্ছিক পেশির কার্যকলাপ কী করে, নিয়ন্ত্রণ করে। এবং কোনো উদ্দীপকের প্রতি কী ধরনের সাড়া দিবে সেটাও কী করে, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
এবং সকল প্রাণীর মধ্যে মানুষের কি করে অগ্র মস্তিষ্কের বিবর্তন সবার আগে এটাই হয়েছে এবং সবচেয়ে বিকশিত বা এটা দেখাচ্ছে। প্লিজ সে হাউ টু ড্র brain. How to draw brain, it's very important for you. Please check where is midbrain, where is hindbrain, and where is forebrain. And it is very important for you. That is part of cerebrum, pons and medulla oblongata, and that is running midbrain. midbrain মধ্য মস্তিষ্ক, ঠিক আছে, মধ্য মস্তিষ্কের পাশেও থাকে কি অগ্র মস্তিষ্ক। তো কীভাবে আঁকতে হয় সেটা একটু খুব ভালো করে দেখো, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা হাউ টু ড্র ব্রেন, ঠিক আছে। যে জিনিসটার কারণ হচ্ছে যে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে যে স্নায়ুতন্ত্র বা স্পাইনাল কর্ড, ঠিক আছে। এখান থেকে যেমন পার্ট আমি যদি বলি যে নার্ভাস সিস্টেম হচ্ছে 2 পার্টস, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আবার 2 পার্ট, ব্রেন আর স্পাইনাল কর্ড, ঠিক আছে, ব্রেন আর স্পাইনাল কর্ড। আমি আবারও বলছি নার্ভাস সিস্টেম 2 টাইপস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম 2 পার্টস, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। তাহলে এটা হচ্ছে হাউ টু ড্র ব্রেন। হাউ টু ড্র ব্রেন এটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। ব্রেনটা যদি ভালো করে একটু অবজার্ভ করতে পারো তাহলে দেখো যে এটা ব্রেনটা খুবই দরকার তোমাদের জন্য, ঠিক আছে। তাহলে দেখো মিড ব্রেন অলরেডি কী করা হয়েছে, মিড ব্রেন অলরেডি ড্র করা হয়ে গেছে, ঠিক আছে। তো মিড ব্রেনটা কি, মিড ব্রেন অর মেসোনোফেলন, দ্য আপার পার্ট অফ দ্য হিন্ড ব্রেন, the upper part of the hindbrain or mesencephalon is a bridge between the forebrain and the hindbrain. It's a bridge between the forebrain and the hindbrain, and there is a cylinder part located at the back part of the midbrain called the pons. It forms a connection between the cerebellum and the medulla oblongata, and its function is to coordinate the activities of various muscles and maintain balance. It also plays an important role in vision. মানে এটা কি বলেছে, মধ্য মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের উপরের অংশ হলো মধ্য মস্তিষ্ক, এটা অগ্র ও মধ্য মস্তিষ্কের মাঝে কি করছে, দেখো একটা ব্রিজ, একটা মানে একটা সেতু বন্ধন তৈরি করেছে। এবং এর মধ্য মস্তিষ্কের পিছনে অবস্থিত নলাকৃতি বৃহৎ অংশের নামই হচ্ছে পন্স। পন্সটা একটু আমি দেখাই, এই যে এটা হচ্ছে কি পন্স, এটা কি পন্স, ওকে। তো এটি সেরিবেলামের ও মেডুলা অবলঙ্গাটার মধ্যে সংযোগ স্থাপন করে আর বিভিন্ন পেশির কাজের সমন্বয় সাধন, ভারসাম্য রক্ষা করে। মধ্য মস্তিষ্কের কাজ, মধ্য মস্তিষ্কে দেখা এবং শোনার ক্ষেত্রেও কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। Dear students, now we discuss hindbrain. The consist of cerebellum, pons and medulla oblongata. Cerebellum is the part of hindbrain. Is the part of hindbrain. It's the part of hindbrain. Okay, this is hindbrain. Total part is hindbrain. And cerebellum is located at the back part of the pons, and it is divided into the right and left lobes, and its excretory part is composed of gray matter and the inner part of white matter. And the cerebellum controls muscle stress, coordination, movement, balance, controls, and the activities of voluntary muscles. And the pons is located in between the medulla oblongata and the midbrain. It consists of a bunch of nerves, and medulla oblongata is the most posterior part of the brain, and its front part is connected with the pons and leg to the spinal cord. Pons and leg to the spinal cord. তো পশ্চাৎ মস্তিষ্ক নর্মালি কি থাকে, সেরিবেলাম থাকে, পন্স থাকে এবং
মেডুলা অবলঙ্গটা থাকে, পশ্চাৎ মস্তিষ্কটা। তো সেরিব্লামটা আমি আবারও বলছি, সেরিব্লাম ইজ দ্য লোকেটেড অ্যাট দ্য ব্যাক পার্ট অফ দ্য পন্স। পন্সের ঠিক পৃষ্ঠভাগে অবস্থিত খণ্ডটি হচ্ছে সেরিব্লাম। এটি আর কি করছে যে ইটস ডিভাইডেড ইন্টু দ্য রাইট অ্যান্ড লেফট লোবস। এটি ডান ও বাম অংশে বিভক্ত। and its exterior part is composed of gray matter and the inner part of the white matter. এটা কি হচ্ছে, এর বাইরের দিকটা সাধারণত ধূসর থাকে এবং ভিতরের দিকটা সাদা থাকে। হ্যাঁ, আর the cerebellum controls muscle stress, coordination, movement, balance, control the activities of voluntary muscles. এটা কি করে, সেরিব্লাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে, চলতে সাহায্য করে এবং দেহের ভারসাম্য রক্ষা, দৌড়ানো এবং লাফানোর কাজেও কি করে, সাহায্য করে, দৌড়ানোর কাজে, লাফানোর কাজে। আর পন্স কি করে, পন্স is located in between medulla oblongata and midbrain and it consists of bunch of nerves. মেডুলা অবলঙ্গটার মধ্য মস্তিষ্কের মাঝখানে সাধারণত পন্স থাকে, এই যে দেখো এটা হচ্ছে পন্স, এবং এটি একগুচ্ছ মানে নার্ভস বা স্নায়ুর কি করে, ভিতরে সমন্বয় সাধন করে, কি করে, সমন্বয় সাধন করে। ডিয়ার স্টুডেন্টস, মেডুলা অবলঙ্গটা, মেডুলা oblongata. Medulla oblongata is the most posterior part of the brain and its front part is connected with the pons and back to the spinal cord. There are 12 pairs of spinal nerves extending from the cerebellum and medulla oblongata. Within these 8 pairs of nerves originate from the medulla oblongata, and these nerves control the functions of the heart, lungs, pharynx, and swallowing of food. And these nerves are also associated with functions such as hearing and balancing. কথাটা হচ্ছে এরকম যে মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশ তো হচ্ছে মেডুলা অবলঙ্গটা এবং সামনে রয়েছে পন্স আর পিছনে রয়েছে সুষুম্নাকাণ্ড বা উপরের দিকে যুক্ত যেটা, এবং মোট 12 জোড়া করটিক স্নায়ুর মধ্যে মেডুলা অবলঙ্গটা থেকে 8 জোড়া করটিক স্নায়ু উৎপন্ন হয় এবং এর স্নায়ু খাদ্য গলদকরণে, হৃৎপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদির কিছু কাজ নিয়ন্ত্রণ করে। এছাড়া এই স্নায়ুগুলো শ্রবণ ও ভারসাম্যের মধ্যেও গুরুত্বপূর্ণ কাজের সাথে কি জড়িত। মস্তিষ্ক থেকে বের হওয়া 12 জোড়া করটিক স্নায়ুর সাথে মাথা, ঘাড়, মুখমণ্ডল, মুখ, গহ্বর, জিহ্বা, নাক, কান ইত্যাদি অঞ্চলে কি থাকে, বিস্তৃত থাকে এবং স্নায়ুগুলো সাধারণত মিশ্র প্রকৃতির হয়ে থাকে। Dear students, now we discuss stroke. Stroke is when is activity of the nerves system is hampered due to the lack of blood supply to the brain, and stroke happens in brain, not in heart. Please, stroke is happen in brain, not in heart, and though there is misconception about it, and the stroke can happen either by brain hemorrhage or by blood clotting in brain, and in the case it obstructs blood supply to the brain, and brain hemorrhage is the most dangerous, and generally high blood pressure is cause of brain hemorrhage. High blood pressure is cause brain hemorrhage. And symptoms, what is the symptoms of stroke? Stroke symptoms গুলা কি? Stroke symptoms: paralysis of muscles of the face, arms or legs, speech problems, sudden and nerve headache, vomiting. And another symptoms are the symptoms occur suddenly. They are vomiting, severe headache, and patient becomes unconscious within a few minutes. And shoulder may be hurt, muscles relax, respiration and pulse are red, decrease face turns red, sometimes without any acute symptoms. Only face may be shapeless, or patient may be faint or a little time due to stroke. And to measure the level of severity of a stroke, patient should be kept under observation, and in such an emergency the patient should be transferred immediately to be a hospital and ensure proper treatment. By proper treatment the patient may survive, and if the patient survives they may becomes conscious after a few days. After a few days then the patient becomes restless, and gradually the
paralyzed organs, firmness gets back, and if the space control center is harmed, then the patient may mumble, and the muscle of attached paralyzed organ such as hand may gradually get back its power of movement, but the patient may lose the power of doing minute work forever. And at the primary stage the patient recovers quickly, but after 2 months the improvement slows down, and nerves which are suddenly attacked temporarily lose their activity. And these types of strokes show rapid recovery, and the nerves of which are affected completely lose their অ্যাবিলিটি। আর এর ট্রিটমেন্টটা কি, যদি তোমাকে বলা হয় যে ট্রিটমেন্টটা কি, যে মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্ত জমাট বেঁধেছে কিনা তা নির্ণয় করে এই রোগ নিশ্চিত হওয়া যায়, এবং এই রোগটির সঠিক কারণ অনেক সময় তোমার নির্ণয় করা সম্ভব হয় না, এবং মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধ করাও সম্ভব নয়। তবে মস্তিষ্কে জমে থাকা রক্ত অনেক সময় কী হয়, অস্ত্রোপচারের মাধ্যমে বের করার প্রয়োজন হতে পারে, এবং রোগীর রক্ত থাকলে তার নিয়ন্ত্রণের ব্যবস্থা করা এবং রোগীর প্রয়োজন সম্ভব হলে সেক্ষেত্রে অপারেশনও করা যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ফিজিওথেরাপিস্টের কথা মতো চলতে হবে, এবং অবশ্যই প্রতিরোধ প্রিকশন তো আছেই, ডায়াবেটিক্স, হাই ব্লাড প্রেশার, এগুলো সবসময় কী করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। প্যারালাইজ, লস অফ সেন্সেশন অ্যান্ড মোশন, লস অফ sensation and motion in a part of the body is termed paralysis. When there is a damage in a part of the brain, the stimulation receiving muscles lose their activeness, then the body is paralyzed. And partially or full paralysis may occur. As a result, any organ of the one side or both sides lose their activities, such as the paralyzed of both and hands and legs, and cause generally a stroke is cause of paralyzed neck or spinal cord injury, or accidents may also be cause paralyzed, and nerve disease damage of a spinal cord may also be the cause of paralysis. Epilepsy is the type of a brain disease that starts with convulsions, and in many cases the patient becomes unconsciousness, and epilepsy is known as fainting disease. Because of this disease is the patient loses his ability to walk temporarily and may fall on the ground with the convulsive movement. Water and fire have no direction connection with epilepsy. If the patient falls in water, they may not be able to get up from water and their own, and may die by drowning, and due to that reason this type of patient should be kept away from pond, fire and other dangerous substance or place. And the main cause of epilepsy is not yet known, but epilepsy disease become visible among those who has already suffered from a stroke. Epilepsy may have some causes such as meningitis due to head injury, encephalitis, congenital brain disorder or brain tumor, and epilepsy may attack at any ages. In some case of epilepsy there is no long-term influence, but in some case there may be a chance of permanent damage of the brain, so diagnosis must be done by a specialist, and treatment should be done accordingly. Parkinson disease is a condition of the brain and that causes jerking of the hands and legs. The patient becomes unable to walk and move, and generally the disease starts after the age of 50 years, but in exceptional cause young people may suffer from this disease, and in this case it is usually hereditary. Nerve cells produce a substance called dopamine which helps in muscular movement, and due to Parkinson's disease dopamine producing cells are gradually destroyed,
and without dopamine nerve cells becomes unable to send stimulation to the muscles, so the muscles loses its effectiveness. With the growing of age, muscles of patient with Parkinson disease becomes more inactive. As a result, it becomes though on the part of the patient to move and write. And Parkinson disease gradually turns severe, but at the preliminary stages of the disease, it begins with tremor, and patient has difficulty moving his leg or foot. And additionally, tremor of the eyelids, conception trouble in swelling of foot, problem in walking, stiffness in face, pain in muscles, feeling uneasiness at the time of standing walking are the symptoms of this disease. Thank you. Bye bye.